আজকে যেটি পাঠ করলাম সেটি আমার পিতা অধ্যাপক শ্রী দেবাশিস চক্রবর্তীর সৌজন্যে প্রাপ্ত। আজকের অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করছেন অধ্যাপিকা পাঞ্চালী মুখোপাধ্যায়। আজ দুই মহাকাব্য নিয়ে দুই গবেষক যে বক্তব্য রাখলেন তা নিঃসন্দেহে ভীষণই তথ্য সমৃদ্ধ এবং গ্রহণযোগ্য তো বটেই, এবং আমরা ভীষণভাবে সমৃদ্ধ হয়েছি দুটি বক্তব্যই। কৃত্তিবাসী রামায়ণ আমাদের জীবন যাপনের জড়িয়ে রয়েছে, বিশেষ করে বঙ্গজীবনের অঙ্গ বলা যেতে পারে কৃত্তিবাসী রামায়ণকে। শ্রীরাম পাঁচালী, যেটা কথকতার আদলে গ্রামে গঞ্জে এখনও ভীষণভাবে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য তো বটেই। হয়তো জাতীয় স্তরে সেটা উন্নীত হতে পারেনি ভাষার জন্য, কিন্তু বাল্মীকি রামায়ণের যে তাৎপর্য সেটা জাতীয় স্তরে পৌঁছে গেছে এই কারণে যে সংস্কৃত আদি ভাষা এবং সমস্ত ভাষার মাতৃস্বরূপা, যার জন্য সেই আদি উৎস নিয়ে সবাই কৌতূহলী হন এবং সেখানে তার একটা গ্রহণযোগ্যতা আছে। এবং বাল্মীকির রাম যিনি, তিনি দেবতার থেকেও মানুষ বেশি, আর কৃত্তিবাসী রামায়ণের রাম পুরোপুরি ভক্তি রসে জারিত বলা যেতে পারে। তো এখানে আমাদের যে বৈষ্ণব ধর্মের যে ভক্তিবাদ সেটা প্রভাবিত করেছে কৃত্তিবাসের রামায়ণকে। যদিও চৈতন্যদেবের আবির্ভাবকাল এর পরবর্তী, কিন্তু বৈষ্ণব ধর্মের যে ভক্তিরসের ধারা সেটা অনেক আগে থেকেই প্রবহমান আমাদের বঙ্গজীবনে, যার জন্য সেই প্রভাব হয়তো কৃত্তিবাস কাটিয়ে উঠতে পারেননি। যার জন্য যখনই তিনি রামকে উপস্থাপিত করেছেন, তিনি ভক্তি রসে জারিত করে তাকে উপস্থাপিত করেছেন। এটা তুলসীদাসের রামচরিত মানুষের মধ্যেও আছে, যেখানে যেমন একটা উদাহরণ দিচ্ছি, রামের বাল্যলীলার কোনো বর্ণনা বাল্মীকি রামায়ণে কিন্তু নেই, এক লাইনও নেই। সরাসরি তিনি তো দশরথ পিতা হলেন এবং তাকে পরিণত অবস্থায় বিশ্বামিত্র তাকে নিতে আসলেন রাক্ষস নিধনের জন্য এবং যজ্ঞ সুরক্ষিত করবার জন্য। সেখানে বাল্যলীলার কোনো প্রসঙ্গই নেই বাল্মীকি রামায়ণে, কিন্তু তুলসীদাস এর বর্ণনায় রামলালা আছেন এবং কৃত্তিবাসও তার রচনায় রামের বাল্যলীলা কিছুটা হলেও বর্ণনা করেছেন। তো আমাদের মনে রাখতে হবে, আমাদের বঙ্গজীবনে কৃষ্ণ একজন অবিসংবাদী ব্যক্তিত্ব, দেবতা এবং মানুষ তো বটেই। দেবতার মানবায়ন হয়েছে কৃষ্ণের মধ্যে আমাদের বঙ্গজীবনে, এবং সেই হিসাবে বাল্যলীলার গোপাল আমাদের ঘরে ঘরে পূজিত হন। সেই প্রভাবটা আমরা কিন্তু এই রামের বাল্যলীলার বর্ণনার মধ্যে পাই। একটি শিশুর যে শৈশবের যা অভিব্যক্তি, সেটা যেমন গ্রহণযোগ্যতা, একজন পরিণত বয়স্ক মানুষের গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের মধ্যে কিন্তু কম। শিশুর যে চলন, কথা বলার ভঙ্গি, এগুলো সবই গ্রহণযোগ্য অনেক বেশি একজন পরিণত মানুষের। তারা তো ভাবগম্ভীর কথা বোঝেন না, সাধারণ গ্রামে গঞ্জে খুবই সাধারণ লোক যারা, তারা বোঝেন না। তারা কিন্তু ওই শিশুকে গ্রহণ করতে পারেন, তার বাল্যলীলা গ্রহণ করতে পারেন। তো সেই হিসাবে আমাদের রামায়ণের যে রামের বাল্যলীলা, এটা একটা দুই রামায়ণের স্রষ্টারই তারা রামকাহিনীকে উপজীব্য করে নিজেদের মৌলিকতা বজায় রেখেছেন। দুজনেই তুলসীদাস এবং কৃত্তিবাস দুজনেই। তুলসীদাসের যে রামচরিত মানুষ, সেটা তো উত্তর ভারতে একেবারে ভীষণইভাবে রামায়ণ, আমার মনে হয় জাতীয় মহাকাব্য যে আদিকাব্য রামায়ণ থেকেও বহুল প্রচলিত হলো রামচরিত মানুষ।
তো সেখানে রামলালা, যেমন আমাদের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে অযোধ্যায়, সেখানে রামলালার মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু রামলালার অস্তিত্ব মূল রামায়ণে কোথাও নেই, এটা আপনাদের জানাই। তো সেই হিসাবে কৃত্তিবাসও রামের বাল্যলীলার কিছুটা হলেও বর্ণনা করেছেন। আর দস্যু রামের যে একটা উত্তরণ, রত্নাকর থেকে একটা উত্তরণ, সে কবি মানে দস্যু থেকে মানবায়ন বা সাধারণ থেকে কবিত্বে যাই হোক, সেটা একটা ইউনিকনেস আছে, সেটা যে ইউনিকনেস সেটা কৃত্তিবাসের নিজস্ব সংযোজন। এবং লক্ষণ রেখার কথা কোথাও রামায়ণে নেই, সেটা কৃত্তিবাস তিনি প্রথম বললেন, সেটা তুলসীদাসের রামচরিতমানসেও নেই, কিন্তু কৃত্তিবাসী রামায়ণে আছে যে ওই সেই লক্ষণ রেখা, যেটা আমাদের প্রবাদে চলে গেছে, এখন প্রবাদ প্রতিম হয়ে গেছে লক্ষণ রেখা কথাটা। তো এরকম কিছু ছোটোখাটো বিষয় আছে। তো পুরোপুরি ভক্তি রসের হয়তো একটা ব্যাকগ্রাউন্ডও আছে, যে সেখানে একটা বিরুদ্ধ ধর্মের কাছে নিজেদের আইডেন্টিটি প্রতিষ্ঠার একটা বিষয় ছিল, যার জন্য ভক্তি রসের আশ্রয় ছাড়া হয়তো আর ভক্তি রসাশ্রিত কাব্য পরিবেশনের মধ্যে সেই প্রচেষ্টাও হয়তো ছিল, হয়তো নিজের অগোচরেই সেটা করেছেন, কিন্তু ভক্তি রসের আধিক্যের মূল হয়তো সেটাও হতে পারে। তো হয়তো নিজের অগোচরেই করেছেন, কিন্তু একটা অন্য ধর্মের কাছে নিজেদের আইডেন্টিটি, নিজেদের আরাধ্যকে প্রতিষ্ঠিত করার তাগিদ ওর মধ্যে আছে, দুই কবির মধ্যেই। যদিও তারা দুজনেই মৌলিক, প্রত্যেকে দুজনেই নিজস্ব চিন্তাধারায় তারা মৌলিক, এবং রামায়ণকে তারা নিজেদের মনের মাধুরী মিশিয়ে পরিবেশন করেছেন। তো এই হলো রামায়ণের বিষয়ে আমার একটু বলার ছিল, সেটা বললাম, কিছু মনে করবেন না আপনার। তা ভীষণই সুন্দর হয়েছে, এবং প্রত্যেকটার উৎস আপনি যেভাবে করেছেন তাতে বোঝা যায় যে আপনি ভালো একজন গবেষক, এবং আপনার যদি এ বিষয়ে থিসিস হয় সেটা তো খুবই সুন্দর হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আদিবাসী সম্বন্ধে আমার কোনোই ধারণা ছিল না, তবে ম্লেচ্ছ কথাটার উল্লেখ অনেক জায়গায় আছে মহাভারতে, যেমন ম্লেচ্ছ কথা আছে যজাতির উপাখ্যানে আছে, যেখানে তার 5 ছেলে কেউ তার জরা গ্রহণ করতে রাজি হলেন না, শুধু পুরু রাজি হলেন, তখন তিনি অন্য 4 ছেলেকে অভিশাপ দিয়েছিলেন। তাদের মধ্যে একজন সম্ভবত তুর্বসু, যে কিনা দেবযানীর পুত্র, দুই স্ত্রী দেবযানী আর শর্মিষ্ঠা, একজন অসুরদের গুরু শুক্রাচার্যের কন্যা দেবযানী, আর শর্মিষ্ঠা হলো বৃষাকপি, অসুররাজ বৃষাকপির কন্যা। তো এই দুজনের মধ্যে একটা তো সাংঘাতিক টাসেল ছিল। যাই হোক, 5 ছেলে, শর্মিষ্ঠার 3 আর 2, তার মধ্যে শর্মিষ্ঠার ছেলে সম্ভবত তুর্বসুর ছেলেদের রাজ্যাধিকার দিলেন না, 4 ছেলেকে বঞ্চিত করলেন নানানভাবে। তো তার মধ্যে তুর্বসুর ছেলেদের বললেন যে তারা তো রাজ্যাধিকার পাবেনই না, তাদের যে বংশধারা তারা ম্লেচ্ছ এবং আরো অনেক কিছুর, হ্যাঁ সারমেয়, হ্যাঁ এইসব নানানভাবে, যে তারা এইভাবে তারা থাকবে। তো এখানে ম্লেচ্ছ কথাটা ওখানে খুব গুরুত্ব আছে সেই হিসাবে। আর আদিবাসী বলতে যাদের কথা বললেন, এখন তথাকথিত আদিবাসী সেই হিসাবে, আদিবাসী হিসেবে, বাসিন্দা হিসেবে খুব উল্লেখ আমি পাইনি এ পর্যন্ত মহাভারতে, মানে এখনকার নামের উল্লেখ পাই না, কিন্তু যে পেশাগুলো আছে সেগুলো অনেকটা আদিবাসীদের মধ্যে, যেমন নিষাদ তো তারা হলো অরণ্যে বাস করে, এবং হ্যাঁ শবরদের সঙ্গে মিল আছে। পেশাগত দিক দিয়ে যেমন কিরাত, যেখানে হলো অর্জুন, হ্যাঁ কিরাত মানে নিষাদের বেশ রূপে আবির্ভূত হলেন শিব অর্জুনের সামনে, যেখানে পাশুপত অস্ত্র জন্য গেছেন বনে। তো এখানে
একলব্য একজন, যিনি একেবারে নিষাদ হয়েও একেবারে ভীষণভাবে দ্রোণাচার্যের ভক্ত। তো এখানে অথচ মহাভারতে আছে নিষাদ কাদের বলে, মানে যেখানে জাতিগতভাবে উৎসগুলো বলা হচ্ছে, ক্ষত্রিয়ার গর্ভে যে শূদ্রের ঔরসজাত যে পুত্র তাকে বলা হয় মৎস্যজীবী নিষাদ। তো এই কথা আছে অনুশাসন পর্বে, অবশ্য তো আপনি বলেছেন ওটা অনুশাসন পর্ব প্রক্ষিপ্ত অংশ, এটা আছে। কিন্তু আমরা তো জানি যে সত্যবতী তো ধীবর কন্যা, মৎস্যজীবীর কন্যা। তো সেই হিসাবে মহাভারতের যে মহামিলন কুরুপাণ্ডব, প্রত্যেকেরই আইডেন্টিটি কোনো একটা মিশ্রণের ফলে হয়েছে। যেমন বেদব্যাস, তিনি তো একজন মিশ্র বিবাহের ফল, বিবাহ ঠিক না, বিবাহ বহির্ভূত সম্পর্কের একটা উৎপত্তি তার। তো প্রত্যেকেই তো ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের মিলন তো বৈধ ছিল, কিন্তু এই যে সত্যবতী, তিনি তো ধীবর কন্যা, তার একটা পাস্ট হিস্ট্রি ছিল, আমরা সেটা দেখব না। তিনি তখন নৌকো নিয়ে যাচ্ছেন, এটাই আমরা দেখব, এবং পিতার বৃত্তি। তো সেখানে ইন্টারমিক্সচার অফ ডিফারেন্ট কাস্ট মহাভারতে রয়েছে। এই হিড়িম্বারকে বিয়ে করলেন এবং কুন্তী তাকে সম্মতি দিলেন যে তোমার ছেলেই হবে জ্যেষ্ঠ, এবং ঘটোৎকচ কিন্তু পঞ্চপাণ্ডবের যত সন্তান তার মধ্যে জ্যেষ্ঠ, এবং তার বিরাট কন্ট্রিবিউশন ছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। কাজেই পেশাগত দিক দিয়ে আদিবাসী যারা ছিলেন, হয়তো এখনকার আদিবাসীদের সঙ্গে কিছুটা মিল আমরা পাবো, কিন্তু সেই অর্থে এখনকার আদিবাসীদের সঙ্গে নাম আমরা খুঁজতে পারবো না, কিন্তু পেশাগত দিক দিয়ে আমরা মিল খুঁজে দেখতেই পারি। হ্যাঁ, ভৌগোলিক অঞ্চলে এবং পেশার দিক দিয়ে যদি আমরা মিল খুঁজি তাহলে তো সাদৃশ্য আমার মনে হয় পাবোই। তান্ত্রিকতার দিক দিয়েও, তান্ত্রিক সাধনার দিক ছাড়াও পেশাটা খুব ইম্পর্টেন্ট। পেশার দিক দিয়ে যদি আমরা আদিবাসীর সঙ্গে মিল খুঁজি তাহলে হয়তো আমরা কিছুটা সাযুজ্য পাবো। ভাষার দিক থেকে বলবো না এই কারণে, ভাষার দিক দিয়ে বলবো না এই কারণে, কেন মহাভারত সংস্কৃত থেকে আসেনি, এটা একটা ভুল ধারণা। আচ্ছা, এবং এই দেশটা তো ছিল আদিবাসীদেরই। হ্যাঁ, আদিবাসীদেরই তো। আর্যাবর্ত তো অনেক পরে, আদিবাসীদেরই তো। আর দাক্ষিণাত্যে তো ঢুকতেই পারেনি আর্যরা, দাক্ষিণাত্যের বিন্ধ্য পর্বত টপকাতেই পারেননি। হ্যাঁ, তাদের সঙ্গে মহিলারা খুব আসেননি। প্রথম যাযাবর, হ্যাঁ, পশুপালন বৃত্তি ছিল, হ্যাঁ, ইন্দো ইউরোপীয় গোষ্ঠী। তাদের প্রথম দিকের গ্রুপগুলো, তাদের সঙ্গে কোনো মহিলা প্রায় ছিলই না। কোথায় দুর্গম জায়গায় যাচ্ছি, তাদের সঙ্গে এখানের আদিবাসীদের মিশ্রণের ফলে মায়ের কোলে শিশু, আর ইন্দো ইউরোপিয়ান এবং আদিবাসীদের তাদের শিশুর মুখে ওই মায়ের যে ভাষা এসছে, সংস্কৃতের মধ্যে ময়ূর শব্দটা তৎসম শব্দ নয়। ময়ূর শব্দটা পিকো, দ্রাবিড় শব্দ, এবং এটা দ্রাবিড় শব্দ, আবার দ্রাবিড়ের মধ্যে প্রচুর সংস্কৃত শব্দ আছে, কিন্তু দ্রাবিড় অনেক প্রাচীন ভাষা, সংস্কৃত থেকে প্রাচীন, সংস্কৃত থেকেও প্রাচীন। হ্যাঁ, অনেক প্রাচীন। সঙ্গম যুগের যে সাহিত্য তামিলদের, সেটা সংস্কৃত সাহিত্য থেকে অনেক প্রাচীন, অনেক প্রাচীন। কিন্তু ওই যে আমাদের দেবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, আমরা সেই হয়েছে। মিলাবে আর মিলিবে না, তোমার ঘাড়ি চাপবো, তোমারকেই আমি ছোট করে ছাড়বো। কিন্তু পারেনি, দাক্ষিণাত্যে পারেনি আর্যরা। হ্যাঁ, তো এইভাবে আমাদের তো দুটো বক্তব্যই, দুজনের বক্তব্যই ভীষণই সুন্দর এবং তথ্য সমৃদ্ধ। দুইজন গবেষক যে প্রকৃত গবেষক সেটা প্রমাণ করেছেন, তাদের গবেষণা লব্ধ যে জ্ঞান
সেটা আমরা সমৃদ্ধ হয়েছি এবং অনেক ভাবনার অবকাশ দিয়েছেন তারা, যেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা আরও সুদূর প্রসারী করতে পারি। ধন্যবাদ দুজনকে। সেই সঙ্গে উদ্যোক্তা স্নেহাশিস চক্রবর্তী এবং মাননীয় দেবাশিস চক্রবর্তী মহাশয় দুজনকে আমার ধন্যবাদ জানাই। এবং আপনি ওনার নামটা কি? এবং মাননীয় সজল রায়চৌধুরী মহাশয়ের জ্ঞানঋদ্ধ বক্তব্য আমাদের সমৃদ্ধ করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ, আনন্দ কৃতজ্ঞতা জানাই আমরা তাকে। সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আবার কখনো আসবো সাহিত্য সভা নিয়ে, অপেক্ষায় থাকুন।